মহামারীকালের দ্বিতীয় বাজেট পাস, বিরোধী দলের তোপের মুখে স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী। ভাবটা এমন যে দেশের সমস্ত করোনার জীবাণু আর কোথাও নাই, সব আছে শিক্ষা প্রতিষ্ঠানে। এখন যখন দেশে হার প্রায় 24 ভাগ এবং কোন কোন জেলায় 50 বা তার ঊর্ধ্বে, সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা এটি অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে। 1 জুলাই থেকে সিনোফার্মের টিকা, করোনায় একদিনের শনাক্তের রেকর্ড 8,822, মৃত্যু 115। কাল থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউন, মাঠে থাকবে সেনাবাহিনী, অকারণে বের হলে জেল। রাজধানী জুড়ে তীব্র যানজট, ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে, আজও তাড়া করে ফেরে হলি আর্টিজানের দুঃসহ স্মৃতি, নিরাপত্তায় এসেছে আমূল পরিবর্তন। জাতীয় সংসদ পাশ হল মহামারীকালের 6,03,681 কোটি টাকার দ্বিতীয় বাজেট। কণ্ঠ ভোটে 12টি ছাঁটাই প্রস্তাব নাকচ করে 59টির দাবিও পাশ হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিরোধী দলীয় সাংসদরা প্রশ্ন তুলেছেন। এর ব্যাখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের শেষ কার্যদিবসে সর্বসম্মতিক্রমে পাশ হয় 2021-22 অর্থবছরের বাজেট। নির্দিষ্টকরণ বিল 2021 এই মহান সংসদে পাশ করা হোক। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এর আগে 59 দাবি নিষ্পত্তিতে ছাঁটাই প্রস্তাব করেন সাংসদরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবির প্রেক্ষিতে আইনি অবস্থান জানান আইনমন্ত্রী। নির্বাহী বিভাগের প্রধানের এখতিয়ার, উনি যে কোনো শর্তে দণ্ডিত ব্যক্তিকে পুরোপুরি মাফ করতে পারে, শর্ত দিয়ে উনি ব্যবস্থা দিতে পারেন। মাননীয় স্পিকার, এটা নিয়ে তো কোনো, এর আগে আমি মাননীয় মন্ত্রীদেরকে দেখেছি বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। উনি কি অসুস্থ নয়? 401-এর যেই দরখাস্ত ছিল, that has been dealt with and that has been resolved, that the decision has been accepted. এরপরে আর কোনো দরখাস্ত করা যায় না। মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দের দাবি প্রসঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন বিরোধী দলীয় সাংসদরা। শিক্ষার এই বিভৎস অবস্থার মধ্যে অবিশ্বাস্যভাবে বাংলাদেশ এক নাগারে প্রায় 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে একটা রেকর্ড তৈরি করেছে বিশ্বে। ভাবটা এমন যে দেশের সমস্ত করোনার জীবাণু আর কোথাও নাই, সব আছে শিক্ষা প্রতিষ্ঠানে। যেভাবেই হোক, টিকা দেশে তৈরি করেই হোক, শিক্ষাঙ্গন খুলে দেওয়া দরকার। আলোচিত দুই খাত নিয়ে সাংসদদের অভিযোগের জবাব দেন মন্ত্রীরা। এখন যখন দেশে হার প্রায় 24 ভাগ এবং কোন কোন জেলায় 50 বা তার ঊর্ধ্বে, সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা এটি অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে, কারণ এই সংসদ এই জাতির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। স্বাস্থ্য খাতে ঢালাওভাবে এই করাপশনের কথা বললে তো হবে না। ইউ মাস্ট কাম আউট উইথ স্পেসিফিক এলিগেশন। ইভেন মাস্কের কথা যে বলেন, সেই মাস্কে কোনোদিনও ক্রয় করা হয় নাই, কোনো পেমেন্ট করা হয় নাই, কোনো রিসিভ করা হয় নাই। কাজে এখনো সেই মাস্কের কথা আসে, হুইচ ইজ রং। প্রস্তাব অনুযায়ী প্রতি মন্ত্রণালয়ের অতিরিক্ত বরাদ্দের দাবি কণ্ঠ ভোটে পাশ হয় সংসদে। 3,437 কোটি 21,80,000 টাকা মঞ্জুর করা হোক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে 1 জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে সিনোফার্মের টিকাদান। আর রাজধানীর 7টি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে করোনায় 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত 8,822। একই দিনে দ্বিতীয় সর্বোচ্চ 115 মৃত্যু। দৈনিক সংক্রমণ হার 25% ছাড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সীমান্ত এলাকায় বেশি করোনা সংক্রমণ। মার্চ থেকে ক্রমাগত বাড়ছে শনাক্তের সংখ্যা। জুন মাসে সারা দেশে 1 লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।
এক সপ্তাহে সংক্রমণ পরিস্থিতি পরিবর্তিত হয়ে ভয়াবহ রূপ নিচ্ছে। আমরা নিশ্চিত করেই বলতে পারি যে প্রবণতাটি আমরা গত 1 মাস ধরে দেখছি, গত 1 সপ্তাহ ধরে দেখছি। এই যাবৎকালে এটি আজকের সংখ্যাটি পেয়ে যাবার পর সেটি হবে সর্বোচ্চ সংখ্যক রোগীকে চিহ্নিত করা। করোনার সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সারা দেশে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হবে। ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, অগ্রাধিকার তালিকায় যারা আছেন তারা টিকা পাবেন। সারা দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, সকল জেলা হাসপাতাল, সদর হাসপাতাল অথবা 250 শয্যা হাসপাতাল, চট্টগ্রাম বিআইআইটি চট্টগ্রাম যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল ডিজিজ অ্যান্ড হসপিটাল, এবং সেই সাথে সৈয়দপুর সদর হাসপাতাল, এই হাসপাতালগুলিতে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত পূর্বের ন্যায় টিকাদান কার্যক্রম শুরু হবে। জনশক্তি উন্নয়ন বোর্ডের তালিকা অনুযায়ী প্রবাসী শ্রমিকরা নিতে পারবেন ফাইজার ও সিনোফার্মের টিকা। রাজধানীর 7টি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে আমাদের শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। যেখানে নির্দেশনা আছে যে ফাইজার অথবা মডার্না ছাড়া যেতে পারবেন না, সেই দেশের নাগরিকেরা যারা যাবেন তারা এই কেন্দ্রগুলো থেকে, এই প্রবাসী শ্রমিক ভাইরা তারা অবশ্যই টিকা নিতে পারবেন। অগ্রাধিকার প্রাপ্তরা ভ্যাকসিনের জন্য বুধবার থেকেই নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় 24 ঘন্টায় 35,105টি নমুনা পরীক্ষায় শনাক্ত 8,822, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মোট শনাক্ত 9,13,258। একই দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 115। মোট মৃতের সংখ্যা 14,503। সুস্থ হয়েছে 4,550। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 25.13%। সুস্থতা কমে হয়েছে 89.38 এবং মৃত্যু 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 30 জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে 23 জন করে মারা গেছে। ঢাকা বিভাগে 17 ও রংপুর বিভাগে 11 জনের মৃত্যু হয়েছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কাল থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউন, বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, গণপরিবহন ও শপিং মল মার্কেট বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প কলকারখানা। লকডাউন কার্যকরে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। বিধিনিষেধ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে দেশজুড়ে। শনাক্তের 15 মাস পরে দেশে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড গড়ছে। পরিস্থিতি বিবেচনায় সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। 1 জুলাই সকাল 6টা থেকে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সকল রেল, নৌপথে গণপরিবহন, অভ্যন্তরীণ বিমান সহ সকল ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকানপাট, পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসতে পারে। জনসমাবেশ হয় এমন ধরনের যে কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। সকল বন্দর, পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা চালু থাকবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। টিকা কার্ড দেখিয়ে টিকা নেয়ার জন্য যাতায়াত করা যাবে। 7 দিনের কঠোর বিধিনিষেধের এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কাল থেকে কঠোর লকডাউনে রাজধানীতে অকারণে কেউ বের হলেই ন্যূনতম 6 মাসের জেল জরিমানা দেয়া হবে। প্রয়োজনে গ্রেপ্তার করে দায়ের করা হবে মামলা। কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। দীপু শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার থেকে 7 দিনের কঠোর লকডাউনে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লকডাউন বিষয়ে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে জানান, 1 জুলাই থেকে বিনা কারণে কেউ রাস্তায় বের হতে পারবেন না। সরকারি আদেশ অমান্যের অভিযোগে যেতে হবে জেলে। সঙ্গত কারণ না দেখাতে পারলে তাকে গ্রেপ্তার করব, এবং যদি এমন হয় যে ডিএমপি তো প্রথম দিনে 5,000 লোক গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের মানে আদালতে চালান করা হয়েছে, সেরকম পরিস্থিতিও হতে পারে। মোবাইল কোর্টের এই ধারাটি একেবারে আমলযোগ্য কগনিজেবল অফেন্স। এটিতে মামলা করাটাই বিধিও, এবং নিয়মিত মামলা হবে 6 মাস, ন্যূনতম 6 মাসের 6 মাস পর্যন্ত জেল, জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে। সরকারি নির্দেশনা মেনে বেঁধে দেওয়ার সময় কাঁচা বাজার ও নিত্য পণ্যের দোকান খোলা থাকলেও পাড়া মহল্লায় খুলতে দেওয়া হবে না অন্য দোকানপাট। কাঁচা বাজারের বেশিরভাগ দোকান আমরা রাস্তায় নিয়ে আসবো, এই কয়েকদিনের জন্য রাস্তায় নিয়ে আসবো, এবং রাস্তায় নিয়ে এসে দরকার হলে আধা কিলোমিটার এলাকা জুড়ে একবারে নিরাপদ দূরত্বে দোকানগুলো বসিয়ে দেবো, যাতে সবাই সেখান থেকে খুব কম মানুষের সাথে সংস্পর্শে এসে সেখান থেকে বাজার করতে পারে। এছাড়া জরুরি সেবা যানবাহন ছাড়া বন্ধ থাকবে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন। সার্বিক মনিটরিংয়ে বসানো হবে চেকপোস্ট। অতি জরুরি কাজে যারা বের হবেন সঠিক প্রমাণ সাথে থাকলে কোনো প্রকার আইনি ঝামেলা হবে না বলেও জানান তিনি। আমাদের মাঠ পর্যায়ের যারা ডিসি আছেন ওনাদের আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সর্বাত্মক লকডাউনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে করোনা সংক্রমিত সীমান্ত এলাকাসহ 36 জেলায় দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। করোনা প্রতিরোধে যেখানে যাকে প্রয়োজন তাকে সে দায়িত্ব দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবিলা যে পদক্ষেপ নিচ্ছেন তার উপর আস্থা রাখার জন্য আমি সর্বস্তরের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জীবন জীবিকার সমন্বয় করে করোনার প্রথম ধাপ মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবিলা করেছেন। সীমিত পরিসরের লকডাউনের শেষ দিনে রাজধানী জুড়ে যানজট। সড়কগুলো ছিল ব্যক্তিগত যানবাহনের দখলে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব পরিবহনের ব্যবস্থা না করায় বিপাকে পড়েন চাকরিজীবীরা। হেঁটে, মোটরসাইকেল, রিকশায় অনেকেই গেছেন নিজেদের গন্তব্যে। মাহমুদ হাসানের রিপোর্ট। সীমিত পরিসরের লকডাউনের শেষ দিন। সরকারি নির্দেশনায় সড়কে নেই গণপরিবহন, নেই সিএনজি চালিত অটোরিকশা। রাজধানীর সড়কগুলো ব্যক্তিগত যানবাহনের দখলে, আর এতেই এই যানজট। গণপরিবহন না থাকায় অফিসগামীদের গন্তব্যে পৌঁছতে রিকশা, মোটরসাইকেল ও ভাড়ায় চালিত ক্যাব ব্যবহার করতে হয়েছে। যানজটে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। পুলিশ বলছে, গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষ রিকশার মতো ধীরগতির যানবাহন বেছে নেয় যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় দেখতেছেন যে ধীরগতি সম্পন্ন গাড়ি এবং দ্রুতগতি সম্পন্ন গাড়ি পাশাপাশি চলছে, যার কারণে মনে হচ্ছে যানজট। অনেকে আবার জরুরি প্রয়োজনেই বের হন বাসা থেকে। অফিসের গাড়ি তো আমাদের দেয় নেই, বুঝছেন, আমরা এখন মালিকের না পাই রিক্সাতে যাইতেছি। আমি জাহাজে চাকরি করি, আমি জাহাজের গ্রিজার। আমি আসছি মিরপুর 10 শেওড়াপাড়া থেকে। প্রথমে আসছি ফার্মগেট থেকে এখন এই রিক্সা নিয়ে সদরঘাট যাব। কোর্টে যাওয়া আর্জেন্সি ছিল, বিকল্প কোনো বাহন নাই। আর আমার টাইমও এত শর্ট ছিল যে আমি পৌঁছতেই পারবো না। সকালবেলা হেঁটে আসছি ক্যান্টনমেন্ট থেকে। সড়কে পুলিশের চেকপোস্ট। নির্দেশনা অমান্য করায় করা হয় জরিমানা। বেসরকারি অফিসগুলোকে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ থাকলেও তা মানেননি বেশিরভাগ প্রতিষ্ঠান। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহীতে সামান্য কমলেও সীমান্তের বেশিরভাগ জেলায় বেড়েছে করোনা সংক্রমণ। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে 81 জনের মৃত্যু হয়েছে। কঠোর লকডাউনের আগে আজও ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড়। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 12 জনের মৃত্যু হয়েছে। তবে জেলার সংক্রমণ 4.86% কমে 2.06% নেমেছে। খুলনার 3 হাসপাতালে মারা গেছে 13 জন। করোনা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় 10 ও চুয়াডাঙ্গায় 7 জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে 2 মাসের বেশি সময়ের মধ্যে একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 399 জন। শনাক্তের হার 29.25%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 8 জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় একদিনে আরও 7 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 41.30%। রংপুরে একদিনে 9 জন, যশোরে 3, ঝিনাইদহে 3 ও নাটোরে 2 জন মারা গেছে। টাঙ্গাইলে একদিনে আক্রান্ত 320 জন। দিনাজপুরে শনাক্তের হার 43.03%। লকডাউনে গাজীপুরে মহাসড়কে ট্রাক, লরি ও পণ্যবাহী যানবাহন চলাচল করলেও বন্ধ দূরপাল্লার বাস ও মিনি বাস। কুমিল্লায় বন্ধ দোকানপাট, শপিং মল ও গণপরিবহন। বান্দরবান ও মাদারীপুর সহ বিভিন্ন স্থানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দিনাজপুরের হিলি সহ বিভিন্ন স্থানে চলছে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ। করোনা রোগীদের জন্য চুয়াডাঙ্গায় 5টি হাইফ্লো নেজাল ক্যানোলা, মুন্সিগঞ্জে 50টি অক্সিজেন সিলিন্ডার, নাটোরে 10টি এবং নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। এদিকে কঠোর লকডাউনের আগের দিন মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি স্বাভাবিক। 2 ঘাটেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হাতিরঝিলকে মাছের অভয়ারণ্য করার নির্দেশ হাইকোর্টের, নাম পরিবর্তন সহ 10 নির্দেশনা। ডেমরায় নকল নুডলস তৈরি কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, মালিকের বিরুদ্ধে মামলা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 2021-22 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আওতাধীন 6টি দপ্তর ও আশ্রয়ন প্রকল্প 2। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সে সময় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই অথবা 3 জুলাই কোভ্যাক্স থেকে 25 লাখ ডোজ টিকা পাওয়া যাবে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করি। তো সুখের বিষয় যে আমাদের এখন মোটামুটি একটা লাইন ধরেছে। 2-3 তারিখে 2টো ফ্লাইট আসবে এই কোভ্যাক্সের 2.5 মিলিয়ন। এটা ওয়াশিংটন থেকে রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের এই যে চাইনিজ, এইটা মোটামুটি ফার্স্ট কনসাইনমেন্ট 2 মিলিয়নের আসবে। সো এইগুলো সব এখন লাইন দেবে। হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পকে মাছের অভয়ারণ্য গড়ে তোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে প্রকল্প এলাকার সব ব্যবসায়িক স্থাপনা 60 দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে করা 10টি নির্দেশনাও দিয়েছেন। শাকির আরজু রিপোর্ট। প্রায় 1.5 কোটি লোকের বসবাস এই রাজধানীতে। কর্মব্যস্ত জীবন থেকে সতেজ নিঃশ্বাস নিতে হাতিরঝিলে ছুটে আসেন নগরবাসী। ছুটির দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। বুধবার এক রায়ে হাইকোর্ট হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পটিকে জনগণের সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, ফুসফুস হিসেবে খ্যাত প্রকল্পটি সুরক্ষা করা একান্ত প্রয়োজন। এজন্য 10 দফা নির্দেশনাও দেয়া হয়। এখানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না বলে নিষিদ্ধ ঘোষণা করেছেন। যে সমস্ত দোকানপাট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এখানে আছে সেগুলোকে 60 দিনের মধ্যে উচ্ছেদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের সম্পূর্ণ এলাকায় সব ধরনের রেস্তোরাঁ, হোটেল, দোকান সহ সব বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। প্রকল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর 28তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের যৌথভাবে স্থায়ী পরামর্শক হিসেবে তাদেরকে নিয়োগ প্রদান করা হলো। 6. উক্ত প্রকল্পের জনসাধারণের জন্য
পেয় পানির ব্যবস্থা সংরক্ষণের কথা এখানে বলা হয়েছে। হাঁটা ও সাইকেল চালানোর জন্য শারীরিক প্রতিবন্ধীদের জন্য পৃথক ল্যান করতে বলা হয় হাতিরঝিলে। আর নাম পরিবর্তন করে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর নামে করার পরামর্শ দেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে টিকাটুলি পার্কের উদ্বোধন করেন মেয়র। পরে বলেন, জলাবদ্ধতা নিরসনে আগে যে ঠিকাদার ছিল তারা ভালো কাজ না করায় নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। কাজ শেষ হলে আগামী বছর বাসিন্দারা সুফল পাবেন। এ সময় সাইদ খোকনের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মেয়র তাপস। জলাবদ্ধতা নিরসন আপনারা জানেন এই বছরই আমরা সেই দায়িত্ব পেয়েছি। আমরা দায়িত্ব পাওয়ার সাথে সাথেই কাজ আরম্ভ করেছি। এবার আমরা সুফল সেভাবে ঢাকাবাসীকে না দিতে পারলেও আমরা যে কার্যক্রম নিয়েছি এটা অচিরেই সামনের বছরগুলো থেকে অবশ্যই ঢাকাবাসী সেটার সুফল পাবে। প্রতিটি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে একটি করে গাছের চারা দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আগারগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে মেয়র বলেন, সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে 2 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে চারা দেয়া হবে। পাশাপাশি বাড়ির ছাদে যারা গাছ লাগাবেন তাদের হোল্ডিং ট্যাক্সের 10% মওকুফ করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে গাছ লাগানো হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে 8টি খেলার মাঠ উদ্বোধনের কথাও বলেন মেয়র আতিকুল ইসলাম। একটি করে বার্থ সার্টিফিকেট যখন দিব, একটি করে তখন আমরা গাছ দিব তাদেরকে চালে। সুতরাং যেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার জন্য কিন্তু একটি গাছ কিন্তু তার জন্য কিন্তু একটা অক্সিজেন সৃষ্টি করবে। ভবিষ্যতে সেজন বড় উঠবে, বাচ্চাও বেড়ে উঠবে, গাছও বেড়ে উঠবে। রাজধানীর ডেমরায় কারখানায় অভিযান চালিয়ে 10,000 প্যাকেট নকল নুডলস ধ্বংস করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কারখানার মালিক ফরহান হোসেন জুয়েলের বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। রাজধানীর ড্যামরার ডগাইর বাজার এলাকার সাদেক ভুইয়া রোডে এক কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় বিপুল পরিমাণ নকল নুডলস পাওয়া যায়। নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল এসব নুডলস। কারখানার কর্মীরা জানালেন, 11 বছর ধরে এই ব্যবসা। আমরা জানি না তারা যে 2 নম্বরটা বানায়, জায়গায় ছেলেরা যে মাল বানায় না এগুলা ওই পাড়াইয়া তারপরে ওই জায়গায় স্যাপ ফালায়, এটি মিলায় একসাথে স্যাপ ফালায় মেশিনে আবার মিলায়। কোকোলা ফুড প্রোডাক্ট কর্তৃপক্ষ জানালেন, সুকৌশলে আসল কোকোলার মতো দেখতে নকল কোকোলো নুডলস তৈরি করা হচ্ছিল। আসল কোকোলা নুডলসের নকল নুডলস, ফেক নুডলস পাওয়া যাচ্ছে, যেটা কিনে ভোক্তা সাধারণ প্রতারিত হচ্ছে। খুব সুকৌশলে আমাদের যে স্লোগান, আমাদের যে মটো, সেটি তারা ব্যবহার করছে, দ্য বেস্ট নেম ইন ফুড প্রোডাক্টস, সেটা তারা নকল করছে। এবং আমি মনে করি এবং আপনারাও মনে করবেন যে এটি ভোক্তারা, আমরা সাধারণ মানুষরা প্রতারিত হচ্ছি। কারখানাটি বিএসটিআই সহ কোনো ধরনের অনুমোদন নেই বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুস্পষ্টভাবে এটা প্রমাণিত যে তারা ওটা নকল করছে এবং এই প্রোডাক্টগুলো সবই নকল। এগুলো শরীরের জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা, এই জন্য আমরা এগুলো জব্দ করছি। এখন মালিককে যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে ওর বিরুদ্ধে মামলায় যাব। কারখানার মালিক জুয়েলকে না পাওয়ায় নকল এসব নুডলস পুড়িয়ে ধ্বংস করা হয়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা ভেতর থেকে সবকিছুই পর্যবেক্ষণ করছিল সিসিটিভির ক্যামেরায়। জিম্মিদের উদ্ধারে গিয়ে আহত পুলিশ কর্মকর্তারা আরও জানান, প্রথমে আঁচ করা সম্ভব হয়নি যে ভেতরে ছিল প্রশিক্ষিত জঙ্গিদের অবস্থান। আর প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াল সে রাতে প্রাণে বাঁচার কথা। ইয়াকুব লিটন ও রুমি তালুকদারের তোলা ছবিতে দীপু শিকদারের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। 2016 সালের 1 জুলাই রাত। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 79 নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বিদেশি 17 নাগরিক সহ মারা যান 22 জন, আহত হন অনেকে। সেই জঙ্গি হামলার প্রত্যক্ষ সাক্ষী বেকারিতে কর্মরত এই যুবক। হামলার শুরুতে রেস্তোরাঁর দোতলা থেকে লাফিয়ে প্রাণে বাঁচেন। ক্যাশ ক্লোজ করছিলাম, সেই মুহূর্তে
ওরা ঢোকার পরে আপনার ওরা ভিতরে যে গোলাগুলো শুরু করে তখন আমরা তো যার জীবন নিয়ে যান নিয়ে বাঁচার চেষ্টা। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে অবস্থা আরও খারাপ, তখন আমি মনে করেন ছাদ থেকে পাশের বাসায় লাফ দিয়ে ওই পাশে রাস্তা দিয়ে চলে গেছি আমি। তৎকালীন বনানী ফাঁড়ির ইনচার্জ ইয়াসিন গাজী জানান, ভেতরে ভয়ঙ্কর জঙ্গিদের অবস্থান আঁচ করতে না পারায় হামলার শিকার হতে হয়েছিল। জঙ্গি হামলা আমাদের এই স্বাধীন দেশের মধ্যে এমন একটি পরিস্থিতি হবে এটা আমরা কখনোই কোনোভাবে আমরা চিন্তা আমাদের মাথায় আসেনি। যারা জঙ্গিরা ভিতরে ছিলেন তারা তো এই সিসিটিভির মাধ্যমে তারা আমাদের এই সব পুরো বিষয়গুলোকে পর্যবেক্ষণ করছিলেন। ভিতর থেকে গ্রেনেড চার্জ করে ইতিমধ্যে আমরা প্রায় 30-32 জন অফিসার ফোর্স গুরুতর আহত হয়ে আমরা ছিটকে পড়ে যাই। ওই ঘটনার পর থেকে গুলশানের নিরাপত্তায় এসেছে আমূল পরিবর্তন। স্থাপন করা হয়েছে উচ্চ প্রযুক্তির 1200 ক্যামেরা। আমরা এই ডিজিটাল সার্ভিলেন্সের মাধ্যমেও সমগ্র এলাকায় সরাসরি নজরদারিতে রেখেছি। সম্মানিত নগরবাসী এবং বিদেশি যারাই আছেন বা কূটনৈতিক, তাদের মধ্যে কিন্তু একটা আস্থার পরিবেশ এসছে, তারা কিন্তু একটা স্বস্তি অনুভব কিন্তু করছেন। তিনি আরও জানান, অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে গুলশান সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হলি আর্টিজান মামলার পেপার বুক তৈরি আছে। এবছরই মামলার আপিল শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। কোভিডের কারণে গত বছর মার্চের পর থেকে স্বাভাবিক আদালত হচ্ছে না, সেই কারণে মামলাগুলো একটু দেরি হচ্ছে। তো আমি আশা করছি যে এইটা খোলার পরেই, আমাদের তো এখন সবগুলো কোর্ট খুলে দিচ্ছে ভার্চুয়ালি, তাহলে আমরা এটা মেনশন করবো এবং আশা করি আমরা এটা এই বছরের ভিতরে শুনানি করার সর্বোচ্চ চেষ্টা করব। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ সহ্য করা হবে না, বিএসইসি হুঁশিয়ারি। কয়েকটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে অভিযোগ। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। অর্থ 9-6 করে দেশ ত্যাগের সময় বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিত বিমানবন্দরে আটক হওয়ার পর এমন কঠোর অবস্থানের কথা জানালো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। মেহেদী হাসানের রিপোর্ট। বিনিয়োগকারীদের জমা করা নগদ অর্থের মধ্যে 66 কোটি 59 লাখ টাকার হিসেব দিতে পারছে না ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউস বানকো সিকিউরিটিজ লিমিটেড। বিষয়টি ডিএসসি ও নিয়ন্ত্রক সংস্থার নজরে এলে গত 15 জুন ব্রোকারেজ হাউসটির কার্যক্রম বন্ধ করে দিয়ে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে ডিএসসি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মুহিত দেশ ছেড়ে পালাতে গেলে মঙ্গলবার বিমানবন্দরে আটক হন। মামলা করে দুর্নীতি দমন কমিশনও। আইনজ্ঞরা বলছেন, প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ আইন লঙ্ঘনের পাশাপাশি ফৌজদারি অপরাধও করেছে। এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। ক্রিমিনালে আমাদের যেমন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর সেকশন 17 যেটা হলো ফ্রডুলেন্ট অ্যাক্ট, এবং সেকশন 24 যেখানে 5 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট, এবং আমাদের যে সনাতনী পেনাল কোড সেকশন 406, 420, 467, 468 and 471 অনুযায়ীও তার এগেইনস্টে মামলা করা যাবে। বিএসইসি বলছে, প্রথমে বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় তারা। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসইসি। 69-এর যে আইনটি আছে এবং তার পরবর্তীতে আমরা যে সমস্ত বিধিমালা তৈরি করেছি, তার যেখানে যেটি প্রযোজ্য হবে সেই অনুযায়ী এই ধরনের যারা অপরাধ করবেন তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। এছাড়াও অন্যান্য পক্ষের সংযোগ এখানে থাকতে পারে, যদি দুর্নীতি দমন কমিশনের কোনো আইনের প্রেক্ষাপট থেকে তাদের বিষয় থেকে থাকে, তারা অবশ্যই সেটি তাদের পক্ষ থেকে তারা করবেন। এদিকে শুধু বানকো নয়, আরও কয়েকটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে অর্থ গরমিলের অভিযোগ পেয়েছে বিএসইসি। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি এই কমিশনারের। আগামীতেও যদি কোনো প্রতিষ্ঠান বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুণ্ণ করে বা বাজারের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো অন্যায় অপরাধ করে, সুনির্দিষ্টভাবে এই কমিশন তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। বানকো সিকিউরিটিজের বিনিয়োগকারীরা লিঙ্কড অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য ব্রোকারেজ হাউসের মাধ্যমে শেয়ার লেনদেন করতে পারছেন। এই প্রক্রিয়াটি আরও সহজ করার কথা ভাবছে বিএসইসি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। নতুন পদ্ধতিতে শুরু হওয়া প্রথম আইপিওতেই বড় ধাক্কা খেলেন সাধারণ বিনিয়োগকারীরা।
তবে অসুবিধায় পড়তে হয়নি বড় বিনিয়োগকারীদের। কোটা সুবিধার আওতায় এবারও গুটি কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠান বাগিয়ে নিয়েছেন লাখ লাখ শেয়ার, আর 30,000 টাকার বিনিয়োগ করে মাত্র 170 টাকার শেয়ার পেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। সদ্য সমাপ্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে এমন ঘটনা ঘটে। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। আইপিওতে এখন লটারি প্রথা নেই, তাই নিয়ম মেনে আবেদন করলেই সবাই পাচ্ছেন শেয়ার। তবে আবেদনের আগে সাধারণ বিনিয়োগকারীর বিইউ হিসাবে কমপক্ষে 20,000 টাকার বিনিয়োগযোগ্য শেয়ার এবং আইপিওর চাঁদা হিসেবে আরও ন্যূনতম 10,000 টাকা থাকতে হয়। সব মিলিয়ে একটি আবেদনের খরচ কমপক্ষে 30,000 টাকা। সদ্য শেষ হওয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে 30,000 টাকা বিনিয়োগের বিপরীতে একজন সাধারণ বিনিয়োগকারী পেয়েছেন মাত্র 170 টাকা সমমূল্যের শেয়ার, যা সাধারণ বিনিয়োগকারীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। প্রথমে ভেবেছিলাম যে এটা ভালোই হবে, এখন যার বেশি টাকা আছে সে বেশি করে পাবে, সে ফায়দা লুটবে মার্কেট থেকে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো লাভ হচ্ছে না। ইনস্টিটিউশনগুলিকেও আপনার কোটাকে বাদ দিয়ে তাদেরকেও এরকম একটা পজিশনে আনা উচিত। এই জিনিসটা যদি সরকার না দেখে, আমরা বিনিয়োগকারী এখানে আসি কেন? এদিকে কোটা সুবিধার কারণে হাতে গোনা কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান আইপিওর 40% বাগিয়ে নিয়েছেন। শেয়ারের সংখ্যায় যা 76 লাখ। অন্যদিকে কয়েক লাখ সাধারণ বিনিয়োগকারী পেয়েছেন 10 টাকা মূল্যের মাত্র 17টি করে শেয়ার। বিশেষজ্ঞরা বলছেন, কোটার কারণে এভাবে বঞ্চিত হলে আইপিওর বাজার থেকে মুখ ফিরিয়ে নেবেন সাধারণ বিনিয়োগকারীরা। 80% দেওয়া উচিত ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের, এখন নাকি 60%। এত লক্ষ লক্ষ লোক করে, তারা এবার 17। এখন তো অনেকে এটা হতাশ হয়ে গেছে। তাই বিদ্যমান পরিস্থিতিতে কোটা পদ্ধতি চালু রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মত এই বিশেষজ্ঞের। কোটাটা থাকতে হবে কেন প্রিভিলেজ একটা কোটা রাখতে হবে? এটা তো মার্কেট সিস্টেমের বিরুদ্ধে জিনিস। এরা তদবির করে নিয়েছে আগের কমিশনের সঙ্গে, এই কমিশন সেটাতে হাত দেয় না, এটা অন্যায় করছে এই কমিশন। আইপিওর বাজার যাতে পুরোপুরি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কবজায় চলে না যায়, সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ চান পুঁজিবাজার সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মহামারীকালে দ্বিতীয় বাজেট পাস, বিরোধী দলের তোপের মুখে স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী। 1 জুলাই থেকে সিনোফার্মের টিকা, করোনায় একদিনে শনাক্তের রেকর্ড 8,822, মৃত্যু 115। কাল থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউন, মাঠে থাকবে সেনাবাহিনী, অকারণে বের হলে জেল। এবং রাজধানী জুড়ে তীব্র যানজট, ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।